সবাইকে দেখতে পাচ্ছেন? না জি ভাই, ভাই, দেখা যাচ্ছে না। জি ভাই, দেখতে পাচ্ছি। দেখতেছি। এই দেখছি দেখছি। ওকে, ভাই এখন দেখা যাইতেছে। ওকে। গড। দেখতে পাচ্ছেন তো না সবাই? আচ্ছা, গেল এটা। সো রিডিং টেস্ট সাধারণত আমাদের আইএলটিএস দিতে হয় 1 ঘন্টা ব্যাপী। এই রিডিং টেস্টে 3টা পার্ট থাকে আমাদের। আমরা লাস্ট যখন ফ্যামিলিয়ারাইজেশন একটা কোর্স, একটা ক্লাস করছি, সেখানে আমরা দেখছি যে রিডিং এর 3টা পার্ট থাকে। প্রথম পার্টটা থাকে মোটামুটি সহজ, দ্বিতীয় পার্টটা থাকে প্রথম পার্টের থেকে সহজ, তৃতীয় তৃতীয় ভাই পার্টটা। আমি হচ্ছে ওয়াহিদের ফোন দিয়ে জয়েন করতেছি, আমার ফোনে চার্জ নেই তো। আচ্ছা, রেসপন্স করেন তাইলেই হবে। তাহলে এখন তাহলে এই হইলো আমাদের। এবং 3 নম্বর যে পার্ট, এই পার্টটা সেকেন্ড পার্ট থেকে অনেক কঠিন থাকে। 3 নম্বর পার্টের জন্য আমাদের অনেকগুলো সময় আলাদাভাবে বরাদ্দ রাখতে হবে। তো রিডিং টেস্টের সবচেয়ে বড় যে প্রবলেম, এই প্রবলেমটা হলো টাইম ম্যানেজমেন্ট করা। ব্যাপারটা এরকম না যে যে টেক্সটটা আসছে সেটা আপনি পড়ে এটার মিনিং বুঝতে পারবেন না। সেটার মিনিং আপনি ঠিকই বুঝতে পারবেন, কিন্তু এই মিনিংটার উপর বেস করে যে কোয়েশ্চেন গুলা করা হয়, সেই কোয়েশ্চেনের অ্যান্সার গুলো দিতে আপনার অনেক সময় লাগে। কারণ অনেকগুলো জিনিস চিন্তা করতে হয়, লজিক্যাল অ্যাজাম্পশন করে একটা সিদ্ধান্তে আপনার আসতে হয়, যে কারণে আপনার রিডিং টেস্টে কম্পারেটিভলি অনেক হার্ড দেন লিসেনিং। লিসেনিং সবচেয়ে সহজ, তো লিসেনিং এর থেকে রিডিং অনেক বেশি কঠিন। এবং আমার কাছে মনে হয় রাইটিং এবং স্পিকিং এর থেকেও রিডিংটা অনেক কঠিন। বোঝা গেছে? মানে ভালো মার্ক পাওয়া। তাহলে রিডিং এ আসলে কি থাকে? রিডিং এ প্রথমে একটা টেক্সট থাকে, সৃজনশীল আমরা যেরকম করছি, একটা টেক্সট থাকে, টেক্সটের উপর বেস করে বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে। সেই টেক্সটটা আমরা আহ, পড়তে পারবো সহজেই, কিন্তু কোয়েশ্চেন গুলো অ্যান্সার করতে গেলে আমাদের খুব কঠিন হয়ে যাবে। তো কি ধরনের কোয়েশ্চেন থাকে সেগুলো দেখাটা খুব জরুরি আমাদের জন্য। প্রথমত, মাল্টিপল চয়েস উইথ ওয়ান অ্যান্সার, এই কোয়েশ্চেন টাইপটা থাকে। আপনারা কি সবাই দেখতে পাচ্ছেন স্লাইড চেঞ্জ হয়েছে? না ভাই, রিডিং অন না ভাই, আছে। স্লাইড তো চেঞ্জ হয় নাই। রিডিং এ আছে। উম, জটিল। আপনাদের ফোনে আমি একটা পিডিএফ দিয়ে দিছি না? পিডিএফটা ওপেন করতে পারবেন সবাই? ওকে। পিডিএফ দিয়ে দিছি কিন্তু স্লাইডের। ক্লাস রুমে দাও। আচ্ছা, পিডিএফ ওপেন করা লাগবে না। দাঁড়ান ক্লাসরুমে না? আপনারা সবাই। পিডিএফ ওপেন করা লাগবে না কারো। এখানে থাকেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে। চেঞ্জ হয়েছে ভাই, এখন তো 2 নাম্বারটা গেছে, রিডিং দেখা আছে। ভাই এতক্ষণ বাইরে বললেন গেছে, চলবে না। বাইরে নেই। মশা দেখি। এখন কি দেখতে পাচ্ছেন সবাই? জি ভাই, দেখা যাচ্ছে। জি ভাই। আচ্ছা, তুমি রুম করতে পারলে ভালো হতো। কি করতে বললেন? জুম জুম। আচ্ছা। এই হলো মাল্টিপল চয়েস উইথ ওয়ান অ্যান্সার। এটা কি দেখা যাচ্ছে? জি ভাই। ওকে। দেখেন এইখানে কি হলো, এইখানে থাকবে মাল্টিপল চয়েস উইথ ওয়ান অ্যান্সার। এখানে যেটা থাকবে সেটা হলো, আমরা ওই ছোটবেলায় এমসিকিউ দাগাইছি না? একটা সৃজনশীল থাকবে, সৃজনশীলের উপর ভিত্তি করে একটা কোয়েশ্চেন করবে, 4টা 5টা অপশন থাকবে, যেখানে একটা অপশন আমাকে দাগাইতে হবে। এইটা হলো আমাদের প্রথম এবং কম্পারেটিভলি সহজ একটা কোয়েশ্চেন টাইপ। মাল্টিপল চয়েস থাকবে, ঠিক আছে? তো এই চয়েস, এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো সাধারণত আমাদের প্যারাগ্রাফে যে প্যারাগ্রাফের যে অর্ডার, ধরেন প্যারাগ্রাফে প্রথমে আলোচনা করা হলো বাংলাদেশ নিয়ে, পরে ইন্ডিয়া নিয়ে, তারপর হচ্ছে মায়ানমার নিয়ে। এই কোয়েশ্চেন গুলো এই প্রথমে বাংলাদেশ নিয়ে প্রশ্ন করবে, দ্বিতীয়তে ইন্ডিয়া নিয়ে প্রশ্ন করবে, তৃতীয়তে মায়ানমার নিয়ে প্রশ্ন করবে। তো এটা কম্পারেটিভলি সহজ আপনার কোথায় উত্তর আছে এটা ট্র্যাক করা। এখানে আপনাকে অবশ্যই লজিক্যাল সেন্স কাজে লাগাইতে হবে। লজিক্যাল সেন্স মানে হলো যে
আপনার এই প্রশ্নের অ্যান্সার গুলো করতে হবে আপনাকে খুব চিন্তা ভাবনা করে। জাস্ট এগুলা আমরা এতদিন সৃজনশীল যেভাবে দিয়ে আসছি, জ্ঞানমূলকের মতো, কত সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে, টেক্সটে লেখা আছে 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে, এবার আপনি সরাসরি ওখান থেকে এনে বসাই দিলেন, এত সহজ হবে না। ঠিক আছে, এগুলো অনেক কঠিন হবে, পুরো একটা প্যারাগ্রাফ পড়ে আপনাকে এটার একটা অ্যান্সার দিতে হবে। তো এইটা হচ্ছে আমাদের প্রথম কোশ্চেন টাইপ। দ্বিতীয় যে কোশ্চেন টাইপ সেটা হচ্ছে আইডেন্টিফাইং ইনফরমেশন, ট্রু ফলস নট গিভেন অথবা ইয়েস নো নট গিভেন। আইডেন্টিফাইং ইনফরমেশন এটা হচ্ছে ওয়ান অফ দ্য টাফেস্ট টাইপ। হ্যাঁ, ওয়ান অফ দ্য টাফেস্ট টাইপ, যেখানে খুবই লজিক্যাল সেন্স আপনাকে কাজে লাগাইতে হয়। যেমন এখানে আপনারা যে কোশ্চেনটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ম্যারি কুরিস হাজবেন্ড ওয়াজ দ্য জয়েন্ট উইনার অফ বোথ ম্যারিস নোবেল প্রাইজেস। কিন্তু আপনি যখন এইখানে টেক্সটটা পড়বেন, এই টেক্সটটা পড়তে গেলে আপনি দেখবেন এখানে কিন্তু সরাসরি এই ব্যাপারে তেমন কিছু বলা নাই। আপনাকে খুব চিন্তা ভাবনা করে দুই তিনটা সেন্টেন্স একসাথে মিলাই তারপর বুঝতে হবে এটা কি ট্রু ফলস নাকি নট গিভেন। আমাদের সবচেয়ে বেশি আমরা ট্রু নাকি ফলস এটা আইডেন্টিফাই করতে আমাদের সমস্যা হয় না, সমস্যা হয় নট গিভেন আইডেন্টিফাই করতে। এটাকে আমি নট গিভেন দিব না ফলস দিব, নট গিভেন দিব নাকি ট্রু দিব, এই জিনিসটা বুঝতে আমাদের অনেক কঠিন হয়। এইখানটায় কিভাবে হয় দেখেন, এখানে বলতেছে যে শি ইজ ফেমাস ফর হার ওয়ার্ক অন রেডিও অ্যাক্টিভিটি অ্যান্ড শি ওয়াজ আ টুয়াইস উইনার অফ দ্য নোবেল প্রাইজ। তার মানে বলতেছে ম্যারি কুরি দুইবার নোবেল প্রাইজ জিতছে। উইথ হার হাজব্যান্ড পিয়েরি কুরি অ্যান্ড হেনরি বেকরেল she was awarded 1903 Nobel Prize for Physics and was the sole winner of the 1911 Nobel Prize for Chemistry. তার মানে সে দুইবার নোবেল পাইছে, একবার পাইছে ফিজিক্সের জন্য, আরেকবার পাইছে কেমিস্ট্রির জন্য। এখন বলেন তো যে এইখানে যে প্রথম কোশ্চেনটা এটা ট্রু ফলস নাকি নট গিভেন। ম্যারি কুরিস হাজব্যান্ড ওয়াজ আ জয়েন্ট উইনার অফ বোথ ম্যারিস নোবেল প্রাইজেস, এটা কি সত্য মিথ্যা নাকি উত্তর দেওয়া নেই, কে বলতে পারবে? ভাই এটা তো মিথ্যা, মিথ্যা ভাই। মিথ্যা নাকি দেওয়া নেই? আচ্ছা, অন্য কেউ একজন বলেন তো মানে শুভ ছাড়া। তাসিফ যুক্ত হয়েছে আমাদের সাথে। আচ্ছা, আর কেউ একজন বলেন তো এটা কি? দিবেন। কেউ বলতে পারবেন না? কেউ যদি বলতে না পারেন তাহলেও তো একটু রেসপন্স করবেন আমাদের, আপনারা আপনাদের রেসপন্সে আমাদের অনেক সময় চলে যায়। ভাই এটা তো মিথ্যা না, এটা ফলস তো শুভ লাইটার। বললো, এটা শুভ বলছে, ভাই এটা কিন্তু তো আমি জি অন্যদের থেকেও জানতে চাইতেছি যে এটা কি ফলস, ট্রু নাকি নট গিভেন, অন্যদের মতামত কি? বলতে পারছি না ভাই। বলতে পারছি। আচ্ছা, সাইদ বলতে পারছি না, আর কেউ কিছু বলতে পারবেন? সত্যি আমার লোক একমত। আমি আর তুই তো একসাথে। ওকে, ঠিক আছে, এটা হচ্ছে মিথ্যা। আপনাদেরকে আসলে রেসপন্স করতে হবে, কারণ আপনারা যদি রেসপন্স না করেন তাহলে আমি বুঝবো না যে আপনারা আসলে ক্লাসে মনোযোগ দিচ্ছেন কিনা। ম্যারি কুরির প্রশ্নটা হচ্ছে ম্যারি কুরির হাজবেন্ড দুইবারই নোবেল প্রাইজ জিতছে ম্যারি কুরির সাথে, এইটা ট্রু ফলস নাকি নট গিভেন। কিন্তু এখানে বলতেছে টেক্সটে যে উইথ, এখানে যে বলা হচ্ছে, রিয়া তুই একটু মিউট করবে। এটা বলা হচ্ছে যে ম্যারি ম্যারি কুরি হলো প্রথমে একবার নোবেল জিতছে তার হাজবেন্ড পিয়েরে কুরি এবং পিয়েরে কুরির সাথে এবং হেনরি বেকারেলের সাথে। আর পর এটা ফিজিক্স, আর পরের বার 1911 সালে আরেকটা জিতছে, শি ওয়াজ সোল উইনার। সোল মানে একা একাই নোবেল প্রাইজ জিতছে কেমিস্ট্রিতে 1911 সালে। ঠিক আছে, এই হলো মোটা দাগে কথা। তার মানে ম্যারি কুরির হাজবেন্ড দ্বিতীয়বার জেতে নাই নোবেল প্রাইজ, তার মানে একবারই জিতছে। এই কথাটা তার মানে ফলস, মিথ্যা, স্পষ্ট ভাবে এটা এখানে দেওয়া আছে, লজিক্যালি আমি বুঝতে পারি এই জায়গা থেকে। তো এইভাবে করে ট্রু ফলস, টিএফএনজি আমরা বলি আর কি, ট্রু ফল নটস গিভেন কোশ্চেনের অ্যান্সার করতে হয়। 4 নম্বর হলো নোট কমপ্লিশন। এইটা কম্পারেটিভলি খুব টাফ, নোট কমপ্লিশনের কোশ্চেন। কারণ নোট কমপ্লিশন মানে হচ্ছে যে কাইন্ড অফ আ সামারি, দুই তিনটা টেক্সটের মধ্য থেকে আপনাকে
ধরেন এই যে এই এতটুকু, এই যে দুইটা প্যারা আছে এখানে, দুইটা প্যারার মধ্য থেকে এরকম ছোট্ট একটা সামারির মতো করা হবে, দুইটা প্যারা। ভাই একটু জুম ইন করেন, দেখা যাইতেছে না ঠিকঠাক। আচ্ছা, জুমিং আসলে এটা আপনারা জাস্ট আমার কথা শুনেন তাহলেই হবে। ধরেন হলো এই যে এটা, হ্যাঁ, তা এটা হচ্ছে দুইটা প্যারা, যে দুইটা প্যারার মধ্য থেকে, এই দুইটা প্যারা, এই দুইটা প্যারার মধ্য থেকে, এই দুইটা প্যারা, এই দুইটা প্যারার মধ্য থেকে হচ্ছে আপনার এই যে এখানে একটা সামারি করা হয়েছে, এতটুকুর মধ্যে একটা নোট সামারি করা হয়েছে। সে প্যারাগুলোর মধ্যে থেকে নোটের মাঝখানে মাঝখানে কিছু ফাঁকা জায়গা আছে, শূন্যস্থান আছে, আপনাকে শূন্যস্থানগুলো ফিল আপ করতে হবে। মানে এই ওয়ার্ডগুলো আপনি কই পাবেন? এই ওয়ার্ডগুলো পাবেন হচ্ছে আপনার এই যে এই টেক্সটটা, এই টেক্সটের মধ্যে আপনি ওয়ার্ডগুলো পাবেন এবং হুবহু এই ওয়ার্ড বসাইতে হবে। মানে নিজের মতো করে ওয়ার্ড বসাইলে চলবে না। আর নোট যেখানে করা হয়েছে, এই মানে নোট যেখানে করা হয়েছে এখানে এটা কি কিন্তু একটা ওয়ার্ডই বসবে নাকি একাধিক ওয়ার্ডও বসতে পারে? একটা ওয়ার্ড বসবে এখানে, কিন্তু একটা ওয়ার্ড বসবে না, দুইটা ওয়ার্ড বসবে। এটা আপনার নির্ভর করবে উপরের কোশ্চেনের যেই আপনার ইনস্ট্রাকশন আছে, ইনস্ট্রাকশনের উপর। যেমন এখানে বলে দিছে, আপনারা যদি এখানে খেয়াল করেন, কমপ্লিট দ্য নোট, রাইট ওয়ান ওয়ার্ড ফ্রম দ্য টেক্সট। অনেক সময় তিনটা ওয়ার্ডও থাকতে পারে, থ্রি ওয়ার্ড অ্যান্ড অর আ নাম্বার, অর্থাৎ সর্বোচ্চ চারটা ওয়ার্ড পর্যন্ত অনেক সময় বসাইতে হইতে পারে। সেই ক্ষেত্রে আপনারা এগুলা মাথায় রাখবেন। তো এই হলো মোটামুটি থেকে আমার নোট কমপ্লিশন, এবং নোট কমপ্লিশনটাও কম্পারেটিভলি একটু কঠিন। তার কারণ হলো একে তো হচ্ছে নোট করার যে জায়গাগুলো, অর্থাৎ এই যে এই অংশগুলো কিন্তু প্যারাফ্রেজড করা, হুবহু এখানের কথা উদ্ধৃত করে দেওয়া না, প্যারাফ্রেজড করা। প্যারাফ্রেজ মানে হচ্ছে একটু ঘুরায় পেঁচায় দেওয়া, এবং আপনাকে হুবহু এই ওয়ার্ডটা বসাইতে হবে হুবহু টেক্সটের মধ্যে থেকে। ঠিক আছে, তো এইটা একটু কঠিন। গেল হচ্ছে আমার এই পার্টটা। এরপরে আমাদের কি পার্ট আছে? 4 নাম্বার হচ্ছে নোট কমপ্লিশন। নোট কমপ্লিশন আরো একটা, আচ্ছা, নোট কমপ্লিশনটা অ্যাকচুয়ালি কিভাবে হয়? হ্যাঁ, নোট কমপ্লিশনটা আপনার যারা কম্পিউটার বেসড এক্সাম দিবেন তারা দেখবেন যে এই পাশে আপনার টেক্সটটা থাকবে, এই পাশে এরকম ফাঁকা থাকবে, হ্যাঁ, এবং এই ফাঁকার মাঝখানে মাঝখানে ভাই এরকম হিউম্যান স্লাইডটা এরর, চেঞ্জ হয়নি। হিউম্যান এরর, কার শেয়ারিং, ওনারশিপ, মাইলেজ ইত্যাদি থাকবে, ইত্যাদি সরাসরি এখানে আছে। হ্যাঁ, এই জিনিসগুলো এখানে বসাইতে হবে। এরপরে হচ্ছে সামারি কমপ্লিশন। একটু আগে যেটা দেখলাম, নোট কমপ্লিশন এন্ড সামারি কমপ্লিশন নিয়ারলি একই রকম, কিন্তু নোট কমপ্লিশন হচ্ছে পুরো টেক্সটের মধ্য থেকে একটা বা দুইটা প্যারার মধ্য থেকে তৈরি হয়। অর্থাৎ আহ, একটু আগে আমরা যেগুলো দেখলাম এগুলা হয়তো বা দুইটা প্যারার মধ্য থেকে অ্যান্সার গুলা আমি খুঁজে পাবো। কিন্তু সামারি কমপ্লিশন অন দা আদার হ্যান্ড এমন একটা জিনিস যেখানে আপনি পুরো আহ, এদিকে সা- পুরো যেই টেক্সটটা আছে এই টেক্সটের উপর সামারি হবে। সামারি আর নোট কমপ্লিশনের মধ্যে পার্ট হচ্ছে, নোট কমপ্লিশনে একটা দুইটা প্যারার মধ্য থেকে একটা ছোট সামারি হয়, সেগুলো অ্যান্সার করতে হয়। আর সামারি কমপ্লিশন যেটা নাম থাকে, সেই সামারি কমপ্লিশন পুরো টেক্সটটা সামারি থাকে, সেখান থেকে আপনার বিভিন্ন প্যারাগ্রাফের মধ্য থেকে আপনার কোশ্চেন গুলো করা হয়। তো এই হচ্ছে পার্থক্য, এবং এই জিনিসগুলো একটু আগে যেরকম বললাম সেগুলোর মধ্যেই একদমই হুবহু একই রকম। এরপর আছে ফ্লো চার্ট কমপ্লিশন। ফ্লো চার্ট কমপ্লিশন মানে কি? ফ্লো চার্ট কমপ্লিশন মানে হলো যে আমরা আপনাকে এখানে যে ফ্লোচার্ট করছিলাম এটা কি সেম? ওখানে আমরা যে ম্যাপিং করছি না, ম্যাপ, কিছুটা ওটার মতো। তো এখানে যেটা যেটা মানে সেটা হলো যে ভাই আমরা ধরেন যে এখানে, ইন্টারমিডিয়েটে যে ফ্লোচার্ট শিখছিলাম ওইটার মতো না? না ওইটার মতো না, ওটার থেকে অনেক বেশি আলাদা। তো এখানে ফ্লোচার্ট মানে হচ্ছে যে ধরেন কোন একটা প্রক্রিয়া, কোন একটা পদ্ধতি বর্ণনা হচ্ছে, হাউ প্রোটোটাইপ ক্যালোরিক রেস্ট্রিকশন মিমিক মাইমেটিক ওয়ার্কস। হ্যাঁ, তো এখন এইটার একটা প্রক্রিয়া বর্ণনা করা হচ্ছে যে প্রথমে এটা হয়, তারপর এটা হয়, তারপর এটা হয়। তো এই জিনিসটাই ফ্লো চার্ট আকারে এখানে সামারি করা আছে। এই যে এখানে যেটা রিটেন অবস্থায় আছে সেটারই ধরেন একটা দুইটা প্যারা সামারি করা আছে এই জায়গায় ফ্লো চার্ট আকারে। একটু আগে আমরা যেরকম সামারি দেখছি এরকম বাক্য বাক্য সামারি না, ফ্লো চার্ট আকারে। তো ফ্লো চার্টে বিভিন্ন প্রসেস এভাবে করে লেখা থাকবে এবং মাঝখানে একটা ফাঁকা জায়গা থাকবে। আপনাকে হুবহু ওয়ার্ড এখানের থেকে হুবহু ওয়ার্ডটা এখানে বসাইতে হবে। হ্যাঁ, তারপরে এখানে একটা ফাঁকা জায়গা আছে, হুবহু ওয়ার্ড, এগুলো শূন্যস্থান পূরণের মতো, কিন্তু এটা একটু টাফ। তার কারণ হচ্ছে প্যারাফ্রেজ করা থাকে এবং আপনার
প্রসেসগুলো অনেক কঠিন থাকে, যে কারণে খুব কঠিন হয়ে যায় আমাদের জন্য বোঝাটা। ঠিক আছে, তো এই হলো মোটা দাগে প্র্যাকটিস করাবো কি আছে? আলাপ আর কি। আচ্ছা, এরপরে আমাদের পরের যে সিস্টেমটা সেটা হচ্ছে ম্যাচিং সেন্টেন্স এন্ডিং। এইটা বুঝলাম হবে মেইন হচ্ছে কোনটা শেষ করা আমাদের সম্ভব। এক কথায় উত্তরের মতো। এক কথায় উত্তর মানে হচ্ছে আহ, আমরা আমাদের এইচএসসি তে সৃজনশীল প্রশ্নের অ্যান্সার দিতে গিয়ে নাম্বারের যে প্রশ্নের অ্যান্সার দিতাম, এইটা হচ্ছে এখানে ম্যাচিং সেন্টেন্স এন্ডিং। মানে হলো যে আপনাকে এই পার্টটা পড়া হবে, যে এই পুরো পার্টটা পড়া হবে, সেটার কোন একটা সেন্টেন্স থেকে এখানে একটা প্রশ্ন হবে, এই প্রশ্নটার উত্তর হবে একটা। যেমন Huxley formulated his theory while studying a dinosaur belonged to a group called, মানে কল্ড কি বলা হইতো এই গ্রুপটাকে, এটার অ্যান্সার বলবে হচ্ছে এখানটাতে। ঠিক আছে, এরকম করে আপনাকে এই ম্যাচিং সেন্টেন্স এন্ডিং এর এই প্রশ্নগুলা অ্যান্সার করতে হবে। এবং এখানেও হুবহু যে ওয়ার্ডটা টেক্সটে ব্যবহার করা হয়েছে সেই হুবহু ওয়ার্ডটাই কিন্তু ব্যবহার করতে হবে, অন্য ওয়ার্ড ব্যবহার করলে হবে না। সেন্টেন্স কমপ্লিশন, সেন্টেন্স কমপ্লিশনও একই রকম, কিছুটা একই রকম আর কি, বাট আলাদা আছে। যেমন এখানে এই যে এই প্রশ্নগুলো হবে কি শূন্যস্থান পূরণ, কিন্তু এই প্রশ্নগুলো অ্যান্সার করা কঠিন কেন? কারণ এই ধরেন এখানে 1 2 3 4 5 6টা শূন্যস্থান পূরণ আছে। পুরো টেক্সটের কোন বাক্যর মধ্য থেকে 6টা শূন্যস্থান পূরণ দেওয়া আছে এটা বাইর করতে আপনার খুব কঠিন হবে। যদি হুবহু আপনার টেক্সটের সেন্টেন্সটাই প্রশ্নে তুলে দিত তাহলে আপনার জন্য কঠিন হইতো না। কিন্তু প্রশ্নটা যেহেতু এই জায়গাটা যেহেতু প্যারাফ্রেজ করা থাকবে, সেটা আপনার জন্য বুঝতে কঠিন হয়ে যাবে যে কোন পার্ট থেকে এই প্রশ্নটা করা হচ্ছে। তো আপনাকে একই সাথে প্যারাফ্রেজড এর মিনিং কি সেটা জানতে হবে, এবং এখানে কোন একটা সেন্টেন্সের মিনিং কি সেটা জানতে হবে, তখন আপনি এই শূন্যস্থানটা পূরণ করতে পারবেন। রিডিং এর আরো একটা উত্তর হচ্ছে মাল্টিপল চয়েস উইথ মোর দেন ওয়ান অ্যান্সার। ওই যে আমরা লাস্ট ক্লাসে যেই লাস্ট লিসেনিং এ যেই প্রবলেমটা সমাধান করতে চেষ্টা করছি এবং আমাদের ভুল হয়েছে, সেটা কি, এটা হচ্ছে আমরা দুইটা প্রশ্ন সিলেক্ট করতে হয়, দুইটা অ্যান্সার সিলেক্ট করতে হয়। যেখানে এখানেও এই ধরনের প্রশ্ন আছে এবং এই প্রশ্নগুলা লিসেনিং এ যেরকম কঠিন, এখান থেকে কম্পারেটিভলি একটু সহজই বটে, বাট এখানেও আপনাকে দুইটা প্রশ্নের অ্যান্সার দাগাইতে হবে, প্রশ্ন থাকবে দুইটা অ্যান্সার দাগাইতে হবে। আচ্ছা, এরপর আরেকটা হচ্ছে ম্যাচিং হেডিংস, যেটাতে অনেকের প্রবলেম হয় বলে অনেকে মনে করে, বাট ম্যাচিং হেডিংস আপনারা যখন করতে যাবেন খুব সহজ মনে হবে। ম্যাচিং হেডিংস মানে হচ্ছে ধরেন এইটা মনে করেন আপনার একটা প্যারাগ্রাফ, সো এইখানে দেখবেন একটা শূন্যস্থান পূরণ, এই শূন্যস্থান পূরণে আপনাকে বসাইতে হবে যে এই যে প্যারাগ্রাফটা, এই প্যারাগ্রাফটা যদি একটা টেক্সট হয়, এটা হেডিং কি হতে পারে, এটা শিরোনাম কি হতে পারে, অ্যাপ্রোপ্রিয়েট শিরোনাম কি হতে পারে। সো এখানে অনেকগুলা অপশন দেওয়া থাকবে, এর মধ্যে থেকে যে কোনো একটা শিরোনাম এটার সাথে অবশ্যই ম্যাচ করবে, ওই শিরোনামটা আপনাকে চয়েস করতে হবে এখানটাতে, ম্যাচিং হেডিংস। হচ্ছে ম্যাচিং ফিচার্স। ম্যাচিং ফিচার্স মানে ওই যে আমরা এটাও আমরা লিসেনিং এই ধরনের প্রশ্ন পাইছি। হ্যাঁ, এখানে অনেক ধরনের জিনিস থাকে ম্যাচিং ফিচার্স, কিভাবে বলবো, এই যে এটা হচ্ছে ম্যাচিং ম্যাচিং ফিচার্স একটু এক্সপ্লেন করি। ধরেন এখানে একটা বিষয় নিয়ে আলাপ আলাপ আলোচনা করা হচ্ছে, যেমন এখানে ব্ল্যাক পাউডার নিয়ে আলাপ করা হবে, রকেট প্রোপেলড অ্যারোস নিয়ে আলাপ করা হবে, রকেট অ্যাজ ওয়্যার ওয়েপন্স নিয়ে আলোচনা করা হবে, রকেট লঞ্চার নিয়ে আলোচনা করা হবে। সো এইগুলার বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য এই যে এইখানে প্যারার মধ্যে আপনি পাবেন। এখন এই প্যারার মধ্যে এই ব্ল্যাক পাউডারের কি কি বৈশিষ্ট্য বলা হয়েছে এগুলোর একটা প্রেজেন্টেশন এখানে থাকবে। So আপনাকে এইখান থেকে চয়েস করতে হবে যে ব্ল্যাক পাউডারের কোন বৈশিষ্ট্যটা যেটা টেক্সটে বর্ণনা করা আছে এটা এইখানে উপস্থিত আছে, সেটা আপনাকে বসায় এখানে লিখতে হবে যে সি এর ধরেন হচ্ছে দ্য ইন্ডিয়ান্স, ব্ল্যাক পাউডার হচ্ছে ইন্ডিয়ান্সের তৈরি ধরেন, তাহলে আপনাকে সিতে টিক চিহ্ন দিতে হবে, বা সিতে আপনাকে এখানে কোন একটা কিছু মার্কিং করতে হবে। তো এইভাবে করে আপনাকে দেখা যাবে যে ম্যাচিং ফিচার্স অ্যান্সার করতে হবে। এরপর আছে ম্যাচিং ইনফরমেশন, কারণ এই যে এখানে একটা টেক্সট আছে আর এইখানে হচ্ছে আমার কিছু প্রশ্ন আছে। এখানে বলা হচ্ছে যে দেখেন, the research problems that arise from there being only a few surviving large elms, তার মানে এই যে এই ধরনের একটা ইনফরমেশন দেওয়া আছে,
এই ইনফরমেশনটা কোন প্যারাগ্রাফে আছে, এই প্যারাগ্রাফটা আপনাকে এখানে আইডেন্টিফাই করতে হবে। তো এখানে প্যারাগ্রাফের নাম্বারিং করা থাকে এ বি তারপর হচ্ছে সি। এই স্পেসিফিক ইনফরমেশনটা কোন জায়গায় কোন প্যারাগ্রাফে আছে, এ নাম্বার প্যারাগ্রাফে, বি নাম্বার না সি নাম্বার, এটা আইডেন্টিফাই করতে হয়। এখন আপনার কাছে মনে হচ্ছে ভাই এটা তো অনেক সহজ হওয়ার কথা, এটা অনেক সহজ না। কারণ এইখানে তো ধরেন আপনার সাল বা কারো নাম এই ধরনের প্রশ্ন থাকে না, এখানে খুবই কঠিন এবং প্রত্যেকটা ইনফরমেশনই দেখা যায় যে নিয়ারলি সিমিলার। তো যে কারণে কোনটা কোন প্যারাগ্রাফে আছে এটা বাইর করাটা একটু কঠিন হয়ে যাবে আপনার কাছে। বাট আপনি যদি এনাফ টাইম পান তাহলে আপনি করতে পারবেন, কোনো সমস্যা নাই। কম সময়ের মধ্যে করাটা হচ্ছে মুশকিল। এটা হচ্ছে ম্যাচিং ইনফরমেশন। আর এটা হচ্ছে ম্যাচিং লিস্ট। এই লিস্টটা এই ব্যাপারটাও আপনারা ওই যে একটু আগে আমরা যে ডিসকাশনটা করছি ম্যাচিং ইনফরমেশন সেটার মতো করে, বাট একটু ডিফারেন্ট। এটা হচ্ছে ম্যাচিং লিস্ট ম্যাচ করতে হয়। সেটা হচ্ছে ধরেন যে লিস্ট অফ পিপল, একটা লিস্ট দেওয়া থাকবে আপনার কোনো একটা কিছুর, বিশেষ করে সাধারণত পিপলের লিস্ট দেওয়া থাকে। এরা হচ্ছে বিভিন্ন রিসার্চার হয় অথবা বিভিন্ন এক্সপার্ট ব্যক্তি হয়। এদের কোনো একটা বক্তব্য এখানে তুলে দেওয়া আছে, বুঝছেন? এই যে বক্তব্যগুলো নিয়ে এখানে আলোচনা করা হয়েছে, এই টেক্সটের মধ্যে এদের বিভিন্ন বক্তব্য উদ্ধৃতি আছে। আমরা রিসার্চ পেপার পড়ছি না, রিপোর্ট পড়ছি না, আমরা সংবাদপত্র পড়ছি না যে কোনো একটা ইস্যুর উপর বিভিন্ন এক্সপার্টের বক্তব্য নেয় অথবা সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য নেয়। যেখানে ধরেন যদি চট্টগ্রাম ইপিজেডে আগুন লাগে তাহলে সর্বপ্রথম কার বক্তব্য নেবে? ওই এলাকার ফায়ার সার্ভিসের কোনো একজন কর্মকর্তার বক্তব্য নেবে, আর নয়তো কার বক্তব্য নেবে? ইপিজেডের যে প্রধান পরিচালক তার বক্তব্য নেবে, তাই না? আবার শ্রমমন্ত্রীর, শিল্পমন্ত্রীর বক্তব্য নিতে পারে। সেই বক্তব্যগুলো দিয়ে একটা রিপোর্ট হয়। তো আপনাকে এখানে প্রশ্ন করবে যে কোন বক্তব্যটা কার, তো এখানে বক্তব্যটা উল্লেখ থাকবে, আপনাকে লিস্ট থেকে চয়েস করতে হবে যে এটা হচ্ছে তার বক্তব্য। ঠিক আছে? আপনাকে এখানে যে সি বি এ ডি দাগাইতে হবে, এইভাবে করে অ্যান্সার করতে হয়। সো মোটামুটি এখানে এই যে 9 থেকে 10টা আপনাকে কোশ্চেন টাইপ দেখালাম, এই 9 থেকে 10টা কোশ্চেন টাইপে কিন্তু থাকে। ঠিক আছে? এবং এই পুরো কাজটা আপনাকে করতে হয় 2টা পার্টের মধ্যে। সবাই কি বুঝতে পারছেন? একটু রেসপন্স করেন ভাইরা, বোনেরা। এক ঘন্টায় এত কিছু জি, এই মানে একটু জন্যই বেশি বেশি লাগতেছে। এক্স্যাক্টলি এজন্যই হচ্ছে সবচেয়ে বেশি মানুষ, আপনাদের কাছে মনে হতে পারে না যে স্পিকিং এ মনে হয় মানুষ অনেক কম পায়, রাইটিং এ মনে হয় অনেক কম পায়, অথচ আইএলটিএস এ সবচেয়ে বেশি কম পায় মানুষ রিডিং এ। এবং এটা নট বিকজ মানুষ রিডিং পারে না, বাট বিকজ ইয়োর টাইম ইজ ভেরি শর্ট দেন ইয়োর টাস্ক। আচ্ছা ভাই, 1 ঘন্টায় কি অ্যান্সার করা সম্ভব? অবশ্যই সম্ভব, কিন্তু ধরেন আমার 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 গড়ে হচ্ছে, আমি আইএলটিএস এর প্রিপারেশন যখন নিচ্ছিলাম তখন আমার গড়ে থাকতো হচ্ছে 7.5 বা 7, 6.5 কমন থাকে অনেকে। আমার একটা ফ্রেন্ড আহ, ও সবকিছুতে 7.5 পাইছে, বাট এখানে রিডিং এ পাইছে 6.5। ঠিক আছে? আবার অনেকে অনেকে আবার থাকে যে খুব ভালো মানের রিডার, খুব ভালো মানের রিডার। আমার একটা ফ্রেন্ড 8.5 পাইছে আইএলটিএস এ, ও এখন অক্সফোর্ডে আছে, পিএইচডি করতেছে, ইকোনমিক্স ডিপার্টমেন্ট থেকে ছিল। আপনাদের সাথেই সুখবর, ও রিডিং এ 9/9 পাইছে। তো এটাও পসিবল। তাহলে এটা কিভাবে পসিবল? পসিবল হচ্ছে স্পিড রিডিং এর টেকনিক অবলম্বন করা, অ্যান্সার গুলা আহ, দেওয়ার টেকনিক আছে কিছু, সেগুলা বুঝতে পারা, এবং ওভারঅলি আপনার রিডিং ক্যাপাসিটিকে বৃদ্ধি করা। আইএলটিএস এমন একটা এক্সাম, সেজন্য আমি বলি যে আইএলটিএস এমন একটা এক্সাম যেখানে আপনার শুধুমাত্র ইংরেজি আহ, দক্ষতা প্রমাণ হয় না, এখানে আপনার রেঞ্জ, মানে ডিফারেন্ট রেঞ্জ অফ স্কিলস সেটা প্রমাণ হয়। যে আইএলটিএস রিডিং এ 7.5 পাবে অথবা 8 পাবে অথবা 9 পাবে, 8.5 পাবে, নিশ্চিত ধরে রাখতে পারেন তার রিডিং অনেক ভালো, সে নিয়মিত বই পড়ে। কারণ নিয়মিত সে বই না পড়লে, নিয়মিত রিডিং এর মধ্যে না থাকলে সে কখনো আইএলটিএস 7.5 পাবে না, 8.5 পাবে না, 8 পাবে না। ইম্পসিবল। শুধু টেকনিক দিয়ে এটা পসিবল না। শুধু টেকনিক দিয়ে যেরকম লিসেনিং এ ভালো করা সম্ভব না, আনলেস আপনার লিসেনিং ভালো থাকে, একই রকম ভাবে রিডিং ভালো না থাকলে আপনার এখানে টেকনিক দিয়ে পসিবল না। বুঝা গেছে? জি ভাই। আচ্ছা, বলেন এই এতক্ষণ যা আলাপ করলাম এগুলোকে আপনারা বুঝতে পারছেন কিনা, কোথায় সমস্যা আছে? সমস্যা নাই। তাহলে এবার দেখেন এটা হচ্ছে আইএলটিএস একাডেমিক 15-র
প্রথম রিডিং টেস্ট। তো সাধারণত এই হচ্ছে, আপনি যদি কম্পিউটার বেসড এক্সাম দেন, আপনি এরকম একটা ইন্টারফেস দেখবেন, এই পাশ থেকে আপনার টেক্সট থাকবে, আর এই পাশে হচ্ছে আপনার অ্যাকচুয়াল কোয়েশ্চেন গুলো থাকবে। তো এখানে আপনি অ্যান্সার দিবেন, এখান থেকে পড়বেন, পড়ে পড়ে এখানে অ্যান্সার দিবেন। এটা হচ্ছে প্রথম পার্ট, এটা হচ্ছে আপনার সেকেন্ড পার্ট। সেকেন্ড পার্টের টেক্সটও বড়, একটু কঠিনও বটে। আর হচ্ছে থার্ড পার্ট, দ্য ডেঞ্জারাস ওয়ান, দ্য ফাইনাল বস, লম্বা টেক্সট এবং খুব কঠিন কঠিন কোয়েশ্চেন, খুবই ডেঞ্জারাস কোয়েশ্চেন। ঠিক আছে, 3-4 ধরনের কোয়েশ্চেন। দেখেন এখানে 1 ধরনের কোয়েশ্চেন, 2 ধরনের কোয়েশ্চেন, 3 ধরনের কোয়েশ্চেন, এবং তিনটেই টাইম কনজিউমিং। 2 নাম্বার যদি আসেন, আপনি দেখবেন যে এখানে 3 ধরনের কোয়েশ্চেন, তিনটেই টাইম কনজিউমিং। কম্পারেটিভলি এটা একটু সহজ। এখানে আপনি যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলা অ্যান্সার করা কম্পারেটিভলি সহজ, লোকেট করাও কম্পারেটিভলি সহজ, সহজ সহজ প্রশ্ন করে। তো এখানের স্ট্র্যাটেজি কি? স্ট্র্যাটেজি হচ্ছে এই যে আপনি প্রত্যেকটা সেকশনের জন্য সাধারণত 20 মিনিট টাইম অ্যালোকেট করতে বলে সবাই, যে 20 20 20, 3টাতে 30, 20 মিনিট করে 1 ঘন্টা টাইম আপনি পুরো রাইটিং টেস্টে দিবেন। কিন্তু আমি যেটা বলি সেটা হলো, আপনি যদি প্রথমটাতেও 20 মিনিট দেন, দ্বিতীয়টাতেও 20 মিনিট দেন, তাহলে তৃতীয়টাতেও আপনি 20 মিনিট দিয়ে শেষ করতে পারবেন, এটা আশা করাটা মুশকিল। তাহলে আপনাকে প্রথমটাতে দিতে হবে 10 মিনিট, 10 মিনিটের বেশি নেওয়া যাবে না। দ্বিতীয়টাতে দিতে হবে 15 থেকে 20 মিনিট, আর তৃতীয়টার জন্য অ্যাটলিস্ট আপনার আধা ঘন্টা রাখতেই হবে। তৃতীয়টার জন্য আধা ঘন্টা রাখলেও অনেক সময় হয় না, হ্যাঁ 35 মিনিট রাখলে বেস্ট। তো তৃতীয়টা আপনাকে এমন ভাবে এক্সাম দিতে হবে তো যেন আপনি তৃতীয়টার জন্য 30 to 35 মিনিট সময় আপনি ম্যানেজ করতে পারেন। তো এটা কিভাবে করবেন সেটা নির্ভর করবে আপনার প্র্যাকটিসের উপর, রিডিং স্কিলের উপর। দের ইজ নো আদার অল্টারনেটিভ, কোনো শর্টকাট নাই। ইউটিউবের ভিডিও দেখে আপনাকে বহুত শর্টকাট বলবে যে কিভাবে মাত্র 3 দিনে প্রিপারেশন নিয়ে আমি আইএলটিএস এ রিডিং এ 9 পেয়েছি, এগুলো সব ভুয়া কথা। 3 দিনের প্রিপারেশনে কেউ আইএলটিএস এ 9 পায় না, এটা বাংলাদেশি বিসিএস এক্সাম না। সো এটাও তাহলে এই হইলো মোটা দাগে ডিসকাশন। এখন এই যে দেখেন, দ্য নাটমেগ, ট্রি অ্যান্ড ফ্রুট, এটা নিয়ে আমাদের প্রথম কাজ হবে কোয়েশ্চেন পড়া। চুজ অনলি ওয়ান ওয়ার্ড ফ্রম দ্য প্যাসেজ ফর ইচ অ্যান্সার, রাইট ইউর অ্যান্সার ইন দ্য বক্সেস 1 to 4 অন ইউর অ্যান্সার শিটস। ঠিক আছে, এই কথাটা আপনাকে এখানে বলছে। তো এখানে প্রথমে আমরা একটা স্লাইড চেঞ্জ হচ্ছে না। স্লাইডে তো আমরা নাই, বাকি সবাই কি দেখতে পাচ্ছেন আমরা কোথায় আছি? জি জি দেখা ভাই। যাচ্ছে পেসেজ 1। আচ্ছা, প্যাসেজ 1 এ আছে। আমরা কিন্তু এখন জুম পিন্টুতে আছি, আমরা একদমই এক্সাম দিচ্ছি একটা। কে, মৌমিতা বললেন নাকি হচ্ছে তৌফিকা বললেন? ভাইয়া তৌফিকা। আচ্ছা, তাহলে তৌফিকে আপনি একটু মনে হয় কথা দুইবার শোনা যায় কে? একটু ইন্টারনেট কানেকশনের মধ্যে যান ভালো, তাহলে আপনি আশা করি দেখতে পাবেন। আমরা আমরা এখন কিছু করি নাই, সমস্যা নেই, আপনি কিছু মিস করেন নাই। আপনি নাহলে আবার একটু জয়েন করেন, রিজয়েন করেন, কারণ এই পার্টটা একটু জরুরি তো। এবার ঠিক আছে। আচ্ছা, ওকে, ঠিক আছে, তাহলে আমরা শুরু করতে পারি। তাহলে এই হলো আমাদের এক্সাম। এক্সামে আমরা এই জিনিসটা পাবো। আবার একটু বলি তৌফিকের জন্য, যে এক্সামে আপনি ঠিক এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এই পাশে থাকবে আপনার টেক্সট, আর এই পাশে হচ্ছে আপনাদের কোয়েশ্চেন গুলো থাকবে। এটা পার্ট 1, এখানে পার্ট 2, এখানে পার্ট 3, আর পার্ট 1 2 3 এর টাইম অ্যালোকেশন সম্পর্কে যেগুলো বললাম সেগুলো মাথায় রেখে। প্রথমেই আছে হচ্ছে আমার নোট কমপ্লিশন, তাই না? এটা কিন্তু সামারি না, মাথায় রাখতে হবে। নাটমেক, এটা যে সামারি না, এটা কিভাবে বুঝলাম? সামারির উপরে কোনো শিরোনাম থাকবে না, যেখানেই শিরোনাম থাকবে ভাববেন এটা নোট কমপ্লিশন, যেটা পুরো ইয়ে থেকে করা হচ্ছে না, পুরো টেক্সট থেকে করা হচ্ছে না, বরং এটা কোনো একটা পার্ট, নাটমেগ, ট্রি এবং ফ্রুট নিয়ে যেখানে কথা বলা হচ্ছে, এই পার্টটা নিয়ে এই এতটুকু নোট করা। তো এই এতটুকু নোট হচ্ছে আমরা পড়ে যে অংশে পাবো সেই অংশ থেকে সলভ করব। তারপরে আছে হচ্ছে ট্রু ফলস নট গিভেন। ট্রু ফলস নট গিভেনের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন, সবসময় মাথায় রাখবেন, মিডল এজেস এই প্রশ্নটা
টেক্সটের যে অংশ থেকে করা হয়েছে, পরের যে প্রশ্নটা, এই পরের প্রশ্নটা টেক্সটের তার পরের অংশ থেকে করা হবে, অর্থাৎ আগে পরে যাবে না। ঠিক আছে? যেমন মিডল এজ নিয়ে যেখানে কথা বলা হয়েছে, মিডল এজ নিয়ে প্রশ্নটা, আর এটা হচ্ছে ভিওসি নিয়ে প্রশ্ন, তাহলে আপনাকে মাস্ট মাথায় রাখতে হবে যে মিডল এজ নিয়ে আগে কথা বলা হয়েছে, তারপর ভিওসি নিয়ে কথা বলা হয়েছে, মিডল এজ নিয়ে যে প্যারায় কথা বলা হয়েছে, ভিওসি নিয়ে তার পরের প্যারায় কথা বলা হয়েছে। এখানে একটা ক্রোনোলজিক্যালি এই প্রশ্নটা করবে, কিন্তু সব প্রশ্ন কিন্তু ক্রোনোলজিক্যালি হবে না। যে প্রশ্নগুলো ক্রোনোলজিক্যালি হয় না সেই প্রশ্নগুলোই সবচেয়ে বেশি প্যারাদায়ক। এই প্রশ্নগুলো কম্পারেটিভলি লেস টাইম কনজিউমিং। ঠিক আছে? এই যে প্রথম পার্টটা দেখেন, এটাও ক্রোনোলজিক্যালি করা হয়, এটাও ক্রোনোলজিক্যালি করা হয়, এটাও ক্রোনোলজিক্যালি করা হয়, এগুলো নিয়ে কোনো প্রবলেম নেই। কিন্তু 3 নম্বর পার্টে যান, আপনি দেখবেন এইটা ক্রোনোলজিক্যালি করা হয় না। হ্যাঁ, এইটাও ক্রোনোলজিক্যালি করা হয় না, দুইটাই এখানে আছে। 2 নম্বর পার্টে যান, এইটাও ক্রোনোলজিক্যালি করা হয় না। তারপর এটা ক্রোনোলজিক্যালি করা হয়, এটা নোট টেকিং এর মতো। এইটা ক্রোনোলজিক্যালি করা হইলেও অপশনগুলো কিন্তু ক্রোনোলজিক্যালি দেওয়া নেই, এবং এখানে আগে পরে কি হবে এটা আপনাকে কিন্তু পড়ে বুঝতে হবে। তো তার মানে আপনি বুঝতে পারতেছেন যে এক কম্পারেটিভলি সহজ। প্রথমে দেখি নাটমেগ ট্রি। তা আমরা প্রথমে একটু পড়া শুরু করব। তাহলে আমাকে প্রথমে দেখতে হবে শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণের ক্ষেত্রে লিসেনিং এ আমরা যে টেকনিক অবলম্বন করছি, এখানে সেম টেকনিক। লিসেনিং এ আমরা কি টেকনিক অবলম্বন করছি, আমরা আগে থেকে অনুমান করার চেষ্টা করছি যে এই জায়গায় আসলে কি বসতে পারে, নাউন বসবে, অ্যাডজেক্টিভ বসবে, না কি বসবে। দ্য লিভস অফ দ্য ট্রি আর ড্যাশ ইন শেপ, তাই না? এখানে তার মানে শেপের কথা বলা হচ্ছে, তার মানে এখানে একটা নাউন বসবে যেটা তার শেপ বোঝাবে, তাই না? দ্য ড্যাশ সারাউন্ডস দ্য ফ্রুট অ্যান্ড ব্রেক্স ওপেন when the fruit is ripe. ড্যাশ সারাউন্ড, দ্য ড্যাশ সারাউন্ডস, তার মানে কোন একটা কিছু সারাউন্ড করে থাকে ফ্রুটকে। তার মানে এখানে কোন একটা, মানে কোন একটা ট্রি এর কোন একটা পার্টের নাম থাকবে, তাই না? ট্রি পার্ট, ট্রি বা ফ্রুটস এর কোন একটা পার্টের নাম থাকবে ট্রি পার্ট, এবং এটা হবে একটা নাউন। দ্য ড্যাশ ইজ ইউজড টু প্রডিউস দ্য স্পাইস নাটমেগ, দ্য ড্যাশ ইজ ইউজড, কারণ এখানেও কোন একটা কিছু নাম থাকবে যেটা আপনার নাটমেগ তৈরি করতে ব্যবহার হয়। দ্য কভারিং নোন অ্যাজ দ্য এরিল ইজ ইউজ টু প্রডিউস, কোন একটা কিছু প্রডিউস করতে ব্যবহার হয়, তার মানে এখানে কোন একটা প্রোডাক্টের নাম থাকবে, তাই না? আর এখানে কোনো প্রশ্ন নাই, তার মানে সর্বশেষ প্রশ্ন হচ্ছে দ্য ট্রি হ্যাজ ইয়েলো ফ্লাওয়ার্স এন্ড ফ্রুট। এই কথাটা আমি যেখানে পাবো সেখান থেকে আমি মনে করব যে এরপরে আর অ্যান্সার নাই, এতটুকুর আগেই সকল অ্যান্সার। ঠিক আছে? তো এতটুকুর আগের মধ্যে থেকে সব অ্যান্সার করতে হবে। তাহলে আমরা হচ্ছে এখান থেকে পড়ি, এখান থেকে যদি আমরা পড়ি তাহলে আমরা দেখতে পারি যে এখানে কি বলা হচ্ছে, দ্য নাটমেগ ট্রি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আপনারা এই যে প্রথম প্যারাটা আপনারা সবাই পড়েন, এতটুকু পড়ে এটার অ্যান্সার করেন সবাই। আমি হচ্ছে আপনাদেরকে জিজ্ঞেস করবো, আপনাদের সময় হচ্ছে 1 মিনিট। ভাই একটু জুম করে দেন না। জুম করতে হবে? জি ভাই। ক্লাস জুম করে করলে তো আবার করতে হবে। অ্যান্সার প্রশ্ন দেখতে পাবেন না। ও আচ্ছা, চোখে একটু কম দেখি তো। আচ্ছা, যতটুকু জুম করা যায় ততটুকু করে দিলাম। নাটমেগ কুইজ না কুইজ। মোবাইলকে ল্যান্ডস্কেপ করেন যারা দেখতে পাচ্ছেন না। ভাই এই পর্যন্তই থাক, নইলে পরে আবার কেটে যায়। হুম হুম, এই পর্যন্তই থাক। আচ্ছা বন্ধু পর। নাটমেগ a small group of Iceland but shape not drug over প্রথম ধরবো over
ও টাইমস আপ। কি অবস্থা সবার? দেখি কে বলবেন? সাইদ বলেন। ভাই আমি একটু পরে বের হয়ে যাব, আমার 2% চার্জ আছে। সন্ধ্যার পর থেকে কারেন্ট নেই তো, ট্রান্সমিটার ব্লাস্ট হয়েছে আমাদের এখানে, বের হয়ে যাবেন? ওভাবে করতে পারিনি। এই জন্য তাহলে তাহলে ইয়ে বলেন, ওয়াহিদ বলেন। পরে করে নেবো আর কি ভাই। ওকে, ওয়াহিদ বলেন। ওয়াহিদ, হ্যালো ওয়াহিদ, হ্যাঁ আমি পড়তে পারছি না। শুনতে পাচ্ছি না আপনার কথা। পড়তে পারছি না, করতে পারতেছেন না? মানে শুভ করতেছিলাম, আমি তো ছিলাম। আচ্ছা ঠিক আছে। তাসিফ বলেন, তাসিফের কি অবস্থা? তাসিফ, হ্যাঁ বলেন, কি কি অ্যান্সার কি দাঁড়াইছে? দেখতে পাচ্ছি না। ধরতে পারতেছেন না? আচ্ছা, তাহলে লিয়া বলেন দেখি। লিয়া, সরি, আমি কি বলবো? অবশ্যই বলবেন। আমি তিনটা, তিনটা পার্সেন্ট দেখি শুনি, কোনটা কোনটা? প্রথমটা হবে মেবি হচ্ছে, তারপরেরটা হচ্ছে কি? সরি সরি, শুনি নাই প্রথমটা। OVAL, ওভাল ওভাল হতে শেপ। পারে। ওভাল ওভাল। হুম। আর হ্যাঁ, কি হতে পারে? ওভাল হতে আর পারে, আর কি হতে পারে? আমার কাছে এটাই মনে হয়েছে, এটাই হবে। আচ্ছা ওভাল, ওকে ঠিক আছে। আর হচ্ছে ফুডস, তার মানে হচ্ছে এইচইউ, কারণ আমি ভালো শিওর না। এটা কি? তারপরে এইচইউ এইচইউএস এর হাস্ক। এটা নাও, এটা হচ্ছে হাস্ক। হাস্ক, তারপর পরেরটা হচ্ছে সিড হবে। আর এরপরে সিড মানে হচ্ছে কি বুঝছি। বলে এটাকে, এরপরেরটা? এরপরেরটা?
পরেরটা আমি পারি নাই। কি ওকে, ভাই আমার তারপরে বলেন, তৌফিকা বলেন কি অবস্থা? হ্যাঁ আমি একটু পরে বলি। আর পরে বলার তো সময় নাই, শেষ তো। শুধু ওইটাই ফার্স্টে হচ্ছে ওভাল শেপ, তারপরে হচ্ছে হুম, আচ্ছা গেল। এরপরে নূর, নূর হোসেন, নূর কি বলছো? আচ্ছা, শুভ কই? শুভ, শুভ বলেন তো দেখি কি হয়েছে। ভাই আমার 3 নাম্বারটা মনে হচ্ছে কি ARREL যেটা আছে না ওইটা হবে, কল্ড এরিল, আচ্ছা এরিল হবে। এরিল। 4 নাম্বারটা? আর 4 নাম্বারটা হচ্ছে ভাই এই যে MACE যেটা আছে না। এমএসসি, আচ্ছা বলেন মৌমিতা। ওকে ঠিক আছে, বোঝা গেছে। আর উপরের গুলো নিয়ে আপনার কোনো দ্বিমত নাই? না ভাই, উপরেরটা প্রথমটা ওভালি হবে। ওকে ঠিক আছে। তৌফিকা বলেন, টাইমস আপ। তৌফিক, আপনি কি এগুলোর সাথে একমত যেগুলো আমরা লিখলাম, এই যে এই জিনিসগুলোর সাথে? ভাই সিট যেটা এটা একমত, ওভাল যেটা এটাও একমত, আর হাস্ক আর মেইসের কিন্তু দুই জায়গায় কি হবে? নাম্বারটা 2 নাম্বারটা কি? আচ্ছা তাহলে আমরা, ওকে ঠিক আছে, আমরা তাহলে একটু দেখি। এখানে এরিল হবে না, এখানে সিডি হবে, এখানে ওভাল হবে, এখানে মেইস হবে। গুড। তাহলে এখন দেখি আমরা অ্যান্সার ঠিক আছে কিনা আমাদের। আমাদের অ্যান্সার ঠিক আছে। এই সো ওভাল ওভাল হাস্ক হাস্ক সিট সিট মেইস মেইস। তাহলে এইভাবে করে অ্যান্সার করতে হয়। দেখেন এই যে এতটুকু কম্পারেটিভলি সহজ মনে হচ্ছিল, বাট এখানেও কিন্তু অনেক ধরনের প্রবলেম আছে, আমাদের প্রবলেম ফেস করতে হয়েছে। হ্যাঁ, তারপরে হচ্ছে এই যে, এরপর হচ্ছে আমরা এখানে পাবো ট্রু ফলস নট গিভেন। এইখানে পাবো হচ্ছে সামারি কমপ্লিশনের মতো, মিডল এজে নট মেক ওয়াজ ব্রট আরেকটা ইউরোপ বাই দ্য শেষ সাম। করে দাও। এইভাবে করে আমরা রিডিং টেস্টটা দিই আর কি। তো আমরা এতটুকু দিলাম। আজকে আমরা একটু ফ্যামিলিয়ারাইজড হইলাম আমাদের টেস্টের সাথে। নেক্সট ডেতে আর একটু ইলাবোরেটে যাব, কারণ এখন ইলাবোরেট করলে আপনারা আসলে কিছু বুঝবেন না। নেক্সট ডেতে ইলাবোরেট করার আগে আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা অ্যাটলিস্ট একটা না, সরি, অ্যাটলিস্ট 3টা রিং টেস্ট দিবেন। 3 ঘন্টা লাগবে দিতে, 3টা। সো আমরা আর মাঝখানে একদিন অফ ডে পাবো, মানে ভাই আজকে রাত। 3টা রিডিং টেস্ট দিব নাকি লিসেনিং টেস্ট দিব? রিডিং, রিডিং। জি ভাই। ও ওয়াহিদরা তো জিজ্ঞেস করি নাই। ওয়াহিদ, আপনি কি এগুলোর সাথে একমত ছিলেন? সরি, খেয়াল করে নিতে আপনাকে। জি আপনার ভাই, সব, আমি কয়েকটা দেখতে পারছিলাম, বাকিগুলো দেখতে পারছি। আচ্ছা ঠিক আছে। আহ, তাহলে আপনাদের নেক্সট ডেতে যে কাজ কাজ হচ্ছে আপনারা অ্যাটলিস্ট 3টা রিডিং টেস্ট দিবেন। রিডিং টেস্ট দিয়ে আপনারা দেখ, এবং এক্সাম কন্ডিশনের মধ্যে দিবেন। এক্সাম কন্ডিশন মানে 1 ঘন্টা টাইম হাতে নিয়ে দিবেন। 1 ঘন্টার 1 মিনিটও এদিক সেদিক দিবেন না, ঠিক আছে? তো 3টা দেওয়ার পরে আপনারা, আমি নেক্সট ক্লাসে আবার আপনাদেরকে নিয়ে বসবো এবং আপনাদের থেকে এক্সপিরিয়েন্স শুনবো। তখন আমি আরো কিছু জিনিস বলবো যেগুলো তখন আপনাদের কাছে মিনিংফুল হবে। এখন বললে আপনাদের কাছে এগুলো জীবনেও মিনিংফুল হবে না। ভাই নেক্সট ক্লাস কবে হতে পারে? পরশুদিন, আগামীকালের পরের দিন। ভাই কালকে তো পূজা, 3টা টেস্ট দেওয়া একটু টাফ হয়ে যাবে। পর, কবে পূজা? কালকে কালী পূজা আছে। কালকে তো আমরা করবো না, কালকে তো বসতেছি না, পরের দিন। মানে 3টা টেস্ট তো ভাই। 3টা টেস্ট কালকে কাজে আপনার জন্য যান, 2টা আপনার জন্য, একটা শিথিল। জি ভাই, থ্যাংক ইউ। এখন ঘুমাইতে ঘুমাইতে তো একটা দিয়ে ফেলতে পারবেন, 1 ঘন্টা সময় লাগবে। টেক্সট গুলো মজা আছে, পড়ে খুব মজা পাবেন।
গুড কথা। ঠিক আছে? তো এতটুকু পর্যন্ত আজকে থাকবে। এর বেশি আজকে আর কিছু বলবো না, কারণ আপনারা যখন একটা পুরো টেক্সট দিবেন তখন আপনারা বুঝবেন যে আসলে কিরকম লাগে একটা টেস্ট দিতে। তখন আমরা অন্যান্য ইস্যুস গুলো নিয়ে আলাপ করবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই থাকবে। আপনাদের কারো কোনো প্রবলেম আছে কিনা আমাকে একটু বলেন।